থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক মানেই যে শুধু হই হুল্লোড় আর পার্টি তা কিন্তু একদমই নয়। ব্যাংকক পরিষ্কার পরিচ্ছন্ন এক ব্যস্ত শহর, সাথে ভিনদেশী নারী। สำหรับผู้โดยสารที่จะขึ้นท่าเรือนี้กรุณาเตรียมตัวรอบริเวณด้านท้ายเรือ বিদেশি ভাষা না জানায় হয়ে গেল একাধিক বিপত্তি। ভাষার সমস্যা এখানে প্রচুর। কি ভাবছেন ব্যাংকক শহর কিভাবে ঘুরবেন, তাই তো? স্বল্প খরচায় কোনো ট্রাভেল এজেন্ট ছাড়াই সুন্দর করে ঘুরে দেখে নিয়েছিলাম ব্যাংককের অলিগলি থেকে শুরু করে চোখ ধাঁধানো সব রাজপ্রাসাদ। অসম্ভব সুন্দর কারুকার্য। চেপে দেখেছিলাম ছাপড়ায় নদীর ওপর প্রাইভেট ট্যুরিস্ট বোটে। মনোমুগ্ধ হয়েছিলাম বহু প্রাচীন সব ঐতিহাসিক বুদ্ধিস্ট টেম্পল দেখে। শুধু তাই নয়, কাটিয়েছিলাম বেশ কিছুটা সময় ব্যাংককের সব থেকে বড় আইকন সিয়াম শপিং মলে। চেখে দেখেছিলাম থাইল্যান্ডের জনপ্রিয় সব থাই খাবার, আর উপভোগ করেছিলাম ব্যাংককের বিখ্যাত খাওসান রোডের নাইট লাইফ সহ আরও অনেক কিছুকে। তাহলে চলুন শুরু করা যাক থাইল্যান্ডের দ্বিতীয় পর্বের গল্প, প্রথম পর্বের শেষ অংশ থেকে। আমার পিছনে দেখতে পাচ্ছেন ও ব্যাংকক হোস্টেল। তো আমি হোস্টেল বুকিং করেছি যেহেতু আমি একা ট্রাভেল করছি, আর একা ট্রাভেল করার জন্য ব্যাংকক শহরে ওয়ান অফ দ্য বেস্ট এবং চিপেস্ট অ্যাকোমোডেশন হোস্টেল। তো কত কি পড়ছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ভেতরে গিয়ে। তো এখানে চেকিং টাইম হচ্ছে দুপুর 3টে, একটা অড টাইম। মানে ব্যাংককের যে কোনো জায়গায় আপনারা চলে যান, 2-3টের সময় আপনাদের চেক ইন দেবে এবং দুপুর 12টার সময় আপনাদেরকে চেক আউট করতে হবে। গতকাল থেকেই বুকিং রেখেছিলাম, তো এখন দেখার ব্যাপার আছে এখানে। Swadika, my name is Pulok Das. I'm from Kolkata, India. I have a multiple booking. Can you please check? ভাই রে ভাই, এখানে ভাষার সমস্যা এত, দেশের বাইরে না বেরোলে হয়তো বুঝতেই পারতাম না। প্রথমে ভেবেছিলাম হয়তো টুটা ফুটা ইংলিশ দিয়ে কাজ চালিয়ে নেব, কিন্তু এখানে এসে যেটা বুঝতে পারলাম, বুঝলেও বলতেও পারে না বা কোথাও কোথাও বোঝে, সেখানেও খুবই অল্প মাত্রায়। এখানে যেটা বলে সেটা হচ্ছে থাই ভাষা। তো সেটা বোঝার জন্য আমি ব্যবহার করছি ট্রান্সলেটার। তো ট্রান্সলেটারের থ্রু দিয়ে কিছু কথা জানার চেষ্টা করছি বা ওনাদেরকে জানানোর চেষ্টা করছি। বিশেষ করে আমি এইখানে যে ব্যাংকক হোস্টেল, তো এই হোস্টেলটা বুকিং করে এসেছিলাম, এর রিভিউ খুব ভালো দেখে এসেছিলাম। সকাল 9টা পর্যন্ত এখানে বসে থাকতে বলছে যে রিসেপশনের কেউ নেই। রিসেপশনে ফোন করা হয়েছে, বাট ফোনেতে সেরকম কিছু সলিউশন পাওয়া যাচ্ছে না। কাল থেকে আমি বুকিং করে রেখেছিলাম, তাহলে আমার তো একদিনের বুকিংটা বেকার গেল না, আমাকে যখন ওয়েট করেই থাকতে হবে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা খাওসান রোড পড়ছে, আর এখানে কিন্তু প্রচুর হোমস্টে আছে। আপনারা যদি মনে করেন যে বুকিং না করে আসবেন তাহলে সেটাও করতে পারেন, এখানে যে কোনো একটা হোমস্টেতে থাকতে পারেন। সেক্ষেত্রে হয়তো আপনাদেরকে টাকা বেশি দিতে হবে, মানে যেখানে ধরুন আপনার 300-400 টাকা হয়ে যাচ্ছিলো সেখানে হয়তো 500 টাকা দিতে হতে পারে। হোস্টেল থেকে বলেছে যে 9টার আগে রিসেপশনিস্ট আসবে না, তো সেই জন্য 1 ঘন্টা ওখানে বসে থেকে কি করব, সেজন্য আশেপাশে ঘুরে দেখছি। আর এখন যেখানে এসেছি সেটা হচ্ছে 7-Eleven। 7-Eleven এমন একটা জায়গা যেখানে আপনি সব কিছুই পেতে পারেন একটা ন্যায্য মূল্যে। বাজেট ওরিয়েন্টেড ট্রাভেলারদের জন্য এরকম 7-Eleven শপ কিন্তু খুবই ইউজফুল একটা জায়গা। $500 জলের বোতল 48 ভাট পাওয়া যায়। এ দেখুন, আইস পাওয়া যায়, আইস বিয়ার খাওয়ার জন্য বা অ্যালকোহল খাওয়ার জন্য এখানে আইস বিক্রি হচ্ছে। ফ্রাইড ফিশ, হ্যাঁ, আরও বিভিন্ন জিনিস আছে যেগুলো দেখে হয়তো বুঝতে পারছি না, বাট গুগল ট্রান্সলেটার দিয়ে আপনারা ইজিলি দেখতে পাবেন। শাং আছে, লিও আছে, হ্যাঁ। আমার চেনা পরিচিতির মধ্যে সেরকম কিছু পাচ্ছি না। এই 7-Eleven-এ আপনারা রেডি টু কুক এই ধরনের কিছু ফুড আইটেম পেয়ে যাবেন। দেখুন এখানে প্রচুর কিছু অপশান আছে, নুডলস আছে রেডি টু কুক, হ্যাঁ, প্রনের আইটেম আছে, চিকেনের বিভিন্ন আইটেম আছে। হাউ মাচ বোথ? 60 বাট। তো আমি এখন বসে আছি ব্যাংককের ব্যাংকক হোস্টেলের ভেতরে। তো যেহেতু আমার এখনও চেক ইন হয়নি, তো সময়টা কাজে লাগাতে হবে। খিদে পাচ্ছে, তো সেই জন্য 7-Eleven থেকে
এটা নিয়ে নিলাম। এটাতে আছে রাইস আর তার সাথে হচ্ছে চারকোল গার্লিক চিকেন। তো দেখে বেশ ভালো লাগলো, তো সেই জন্য নিয়ে নিলাম। এটা হচ্ছে 40 ভাত। ভাতটা এই টোকা আমার জন্য সাফিসিয়েন্ট, মানে আমি এর থেকে বেশি ভাত খেতেও পারবো না। তো যাই হোক, লোভনীয় খাবার আমার কাছে মনে হলো। আর আমি জানি না আমি এরকম সকাল 8টার সময় কবে আমি বাড়িতে ভাত খেয়েছি বা কলকাতা বা ইন্ডিয়াতে কবে ভাত খেয়েছি। তো যাই হোক, ভিন্ন দেশে ভিন্ন রকম রূপ, ভিন্ন রকম নিয়ম, এই জন্যই তো বিদেশ ভ্রমণ করা। তো চলো এটা খেয়ে দেখা যাক এটা টেস্ট কেমন। 7-Eleven থেকে এটা গরম করে দিল, আমি কিছু বলিনি কারণ ওরাও জানে যে এটা গরম না করে দিলে আমি খেতে পারবো না। রেডি টু কুক এই আইটেমগুলো আমাদের কলকাতাতেও পাওয়া যায়, তবে থাইল্যান্ডের মতো এত রকম ভ্যারাইটি থাকে না। ওনারা স্পুন এবং ফর্ক দুটোই দিয়ে দিয়েছে। রাইসটা হচ্ছে স্টিকি রাইস, মানে দেখে মনে হবে যেন প্লাস্টিকের ডেলা। এই চারকোল গার্লিক চিকেন দিয়ে এই সাদা ভাতও কিন্তু বেশ লাগছে খেতে। ব্যাংকক শহরের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখন আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক শহরের খাওসান রোডে। যারা গত এপিসোড দেখেনি তাদেরকে আমি দেখিয়েছি একজন সোলো ট্রাভেলার কলকাতা থেকে থাইল্যান্ড কিভাবে আপনারা আসবেন সমস্ত কিছু ডিটেলস দেখিয়েছি, এবং থাইল্যান্ডের ডন মিয়ং এয়ারপোর্ট থেকে কিভাবে কম খরচায় এই খাওসান রোডে আসবেন। আজকে থাইল্যান্ডের ব্যাংকক শহরটা আপনাদেরকে ঘুরে দেখাবো। থাইল্যান্ডের প্রায় সমস্ত জায়গায় এরকম বেশ কিছু আপনারা স্ট্যাচু দেখতে পাবেন। ইনি হচ্ছেন থাইল্যান্ডের এখন বর্তমান রাজা এবং রানী। খাওসান রোড থেকে গুগল ম্যাপের সাহায্যে আমি এখন চলে এলাম ফ্রা আতি ফেরিঘাটে। এতদিন আপনাদেরকে দেখিয়েছি দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন বোট থেকে শুরু করে ক্রুজ জার্নি, তবে আজ এখন দেখাবো ব্যাংককের সব থেকে জনপ্রিয় ট্যুরিস্ট বোট। এই ট্যুরিস্ট বোট এই ব্যাংককে কিন্তু খুব পপুলার, আর এই ট্যুরিস্ট বোটে চেপে খুব সহজেই খুব সস্তায় আপনারা কিন্তু সমস্ত ব্যাংককের ল্যান্ডমার্কগুলো ঘুরে দেখে নিতে পারবেন। চলুন আপনাদেরকে সমস্ত ডিটেলস জানাই। এতদিন আপনাদেরকে হুগলি নদীর ওপর দেখিয়েছি নৌকা বিহার। আজ ব্যাংকক শহরের ছাও প্রায় রিভারের ওপর দিয়ে প্রাইভেট ক্রুজে চেপে যাচ্ছি দ্য ছাং, দ্য গ্র্যান্ড প্যালেস দেখার জন্য। খরচা পড়ছে এক একজনের 30 ভাট। আপনারা যদি চান তো ডে পাস কালেক্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের 150 ভাট পড়বে। এই যে চাও প্রায় নদী থাইল্যান্ডের একটি প্রধান নদী, যা দেশের ইতিহাস, সংস্কৃতি এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে যুগ যুগ ধরে। আপনাদের জানিয়ে রাখি, এই চাও প্রায় নদী উত্তর থাইল্যান্ডের নান নদীর সঙ্গম থেকে উৎপত্তি হয়েছে। এটি থাইল্যান্ডের কেন্দ্রীয় সমভূমির মধ্য দিয়ে প্রায় 372 কিলোমিটার দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে, এবং নদীটির অববাহিকা দেশের প্রায় 1/3 এলাকা জুড়ে রয়েছে। ছাও প্রায় রিভারে ট্যুরিস্ট বোটের সাথে সাথেও কিন্তু এরকম লং টেল বোটও ভাড়া পাওয়া যায়। চলুন আপনাদেরকে ওপরটা দেখায়। ব্যাংকক শহরে এসে যে এরকম অসাধারণ একটা রাইড এনজয় করব সেটা কিন্তু আমি ভেবে আসিনি। তো এরকম অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ছাও প্রায় রিভারের দুপাশে রয়েছে বেশ বড় বড় অট্টালিকা, বড় বড় সব হোটেল, রেস্তোরাঁ। কোনটা যে কি সেটা বলা মুশকিল। ওইদিকে একটা ক্রুজ দাঁড়িয়েছে, রিভার সাইড ব্যাংকক। চাও প্রায় নদী ব্যাংকক ভ্রমণকারী পর্যটকদের জন্য একটি প্রধান আকর্ষণ তো বটেই,
তাছাড়া পান্না বুদ্ধের মন্দির, ওয়াট ফো, ওয়াট আরুন সহ শহরের বিভিন্ন ল্যান্ডমার্কের নৈসর্গিক দৃশ্যগুলিকে আকর্ষণ করে বিভিন্ন রিভার ক্রুজের মাধ্যমে। এটা হচ্ছে দা মহারাজা, এরপরেই বোধ হয় দা ছাং, মানে দ্য গ্র্যান্ড প্যালেস। তো দেখা যাক এখানে কিছু এখানে লোকাল যে কালচারাল ড্রেস, সেই কালচারাল ড্রেস পরে হয়তো আসছে, দেখে একটু কথা বলার চেষ্টা করি। হ্যালো, সওয়াদিকা, দিস ইজ দ্য কালচারাল ড্রেস অফ থাইল্যান্ড। You both are looking good, very good. হাওয়া কিন্তু মারাত্মক আছে, মানে আমাদের গঙ্গা রিভারে যেরকম হাওয়া আমরা পাই, তবে এই হাওয়ার কিন্তু একটা আলাদাই অনুভূতি। জানি না কেন আজকের ওয়েদার খুব ভালো আছে বলে কিনা জানি না, সকালবেলা তো বেশ বৃষ্টি হয়েছে আর এখন হালকা মেঘলা ওয়েদার আছে। আর এখানকার নারীরা সত্যি মানে কি বলবো, মানে এতটাই ক্যামেরা ফ্রেন্ডলি যে মানে কিছু না বললেও তারা এসে কথা বলে। এটা হচ্ছে ওয়াট আরুন। สำหรับผู้โดยสารที่จะขึ้นท่าเรือนี้กรุณาเตรียมตัวรอบริเวณด้านท้ายเรือ এটা হচ্ছে ওয়াট আরুন। Wat Arun. For passengers alighting here, please stand by at the exit. โปรดใช้ความระมัดระวังขณะก้าวออกจากเรือ Please mind the gap between the boat and the pier. এই হচ্ছে দা থা ছাং ফেরি। আমরা এখন দেখতে চলে এসেছি দ্য গ্র্যান্ড প্যালেস, ব্যাংককের ছাওপ্রাই নদীর তীরে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য এবং ঐতিহাসিক স্থান তো বটেই, কারণ এটি 1782 সাল থেকে সিয়ামের রাজাদের পর বর্তমান থাইল্যান্ড সরকারের বাসভূমি, রাজকীয় আদালত এবং সরকারি প্রশাসনিক আসন হিসাবে কাজ করে চলেছে যুগ যুগ ধরে। এই ভবনে রয়েছে অসংখ্য সুসজ্জিত কার্যালয় এবং বহু ছোট বড় দুর্দান্ত মন্দির, যার মধ্যে পান্না বুদ্ধের মন্দির ওয়াট ফা কাও অন্যতম, যাকে থাইল্যান্ডের সবচেয়ে পবিত্র মন্দির হিসাবে বিবেচিত করা হয়। দ্য গ্র্যান্ড প্যালেস কমপ্লেক্সটি ঐতিহ্যবাহী থাই স্থাপত্যের একটি আশ্চর্য উদাহরণ, যেখানে ভিন্ন জটিল বিবরণ, রঙিন চূড়া এবং অলঙ্কৃত সব সজ্জা। এটি ব্যাংককের শীর্ষ পর্যটন গন্তব্যগুলোর মধ্যে একটি। প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থীকে আকর্ষণ করে তার সৌন্দর্যের রূপে। চলুন এই গ্র্যান্ড প্যালেস সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেখায়। অসম্ভব সুন্দর কারুকার্য। গ্র্যান্ড প্যালেসের এন্ট্রি টিকিট হচ্ছে ফরেনারদের জন্য 500 ভাট। তো 500 ভাট মানে বুঝতেই পাচ্ছেন প্রায় 1250 টাকার মতো। তো যদি মনে হয় আপনাদের যে 500 ভাট একটু বেশি হয়ে যাচ্ছে, তাহলে জায়গাটা স্কিপ করতে পারেন। আর যদি মনে হয় ভক্তি শ্রদ্ধা আছে, আধ্যাত্মিক ব্যাপারগুলো আপনার ভালো লাগে, দ্য গ্র্যান্ড প্যালেস অবশ্যই আসবেন। গ্র্যান্ড প্যালেসের ভেতরটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ কোনোভাবেই ছবি তোলা পসিবল না। কোথাও যান বা না যান, থাইল্যান্ডের এই গ্র্যান্ড প্যালেস কিন্তু ভিজিট করতে পারেন। চোখে দেখতে পারেন যে সোনার কত কাজ এই মন্দিরের ভেতরে করা আছে। এই গ্র্যান্ড প্যালেসে প্রবেশের একটা সময়সীমা আছে। সাধারণত প্রতিদিন সকাল 8:30 থেকে দুপুর 3:30 পর্যন্ত খোলা থাকে। স্থানীয় ছুটি এবং রাজকীয় অনুষ্ঠানের সময় বন্ধ থাকে। যদি বড় গ্রুপে আসেন, ট্যুর গাইড নিতে পারেন গ্র্যান্ড প্যালেসের সামনে থেকে। তারা কমপ্লেক্সটির মধ্যে বিভিন্ন ভবনের ইতিহাস, স্থাপত্য এবং তাৎপর্য সম্পর্কে আপনাদেরকে অবগত করবে থাই বা ইংলিশ ভাষায়। আপনি চাইলে ক্লুক অ্যাপের মাধ্যমেও এই ট্যুরটি বুক করতে পারেন। সেক্ষেত্রে অনেকটা সস্তা এবং সহজ হয়ে যাবে ঘুরতে। একটা ইন্টারেস্টিং তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, এই গ্র্যান্ড প্যালেসে প্রবেশের জন্য উপযুক্ত পোশাক প্রয়োজন। পুরুষ হোক বা মহিলা, উভয়কেই তাদের কাঁধ, বাহু এবং হাঁটু ঢেকে রাখতে হবে। এমন পোশাক না পরে থাকলে এই গ্র্যান্ড প্যালেস আপনারা প্রবেশ করতে পারবেন না। এই গ্র্যান্ড প্যালেসটি ঘুরে দেখতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যেতে পারে। হাতে সময় নিয়ে এবং সকালের দিকে আসবেন। থাইল্যান্ডের কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটির কিছু শো হয়, 2:30, 4টে এরকম মোটামুটি 1 ঘন্টা ছাড়া ছাড়া শো হয়। এই বাস আপনাদের এখান থেকে নিয়ে যাবে এবং আবার এখানেই ড্রপ করে দেবে। গ্র্যান্ড প্যালেসের ঠিক পিছনেই পড়বে ওয়াট ফো বা দ্য রিক্লাইনিং বুদ্ধা। তো সেটা দেখার জন্য চলে এলাম। ব্যাংককের রিক্লাইনিং বুদ্ধা বলতে ওয়াট ফোর বিখ্যাত মূর্তিকেই বোঝায়।
যা স্থানীয়ভাবে ওয়াট ফা চেতুফন নামেও কিন্তু পরিচিত। এটি থাইল্যান্ডের বৃহত্তম মন্দির কমপ্লেক্সগুলোর মধ্যে একটা, আর এটি কিন্তু রয়েছে দ্য গ্র্যান্ড প্যালেসের ঠিক পিছনেই। যারা ঘুরতে আসবেন, যারা ফরেনার, তাদের কিন্তু 300 ভাট করে একটা টিকিট কাটতে হবে এই ওয়াট ফো দেখার জন্য। থাইল্যান্ডবাসীদের জন্য কিন্তু এই ওয়াট ফো বা রিক্লাইনিং বুদ্ধার কোনো টিকিট লাগে না। সকাল 8টার সময় খুলে দেওয়া হয় এবং সন্ধ্যা 7:30 পর্যন্ত খোলা থাকে এই ওয়াট ফো বা রিক্লাইনিং বুদ্ধা। এ তো গদার মতো ভারী, গদার মতো ভারী। দেখা যাক, আওয়াজ তো হেভি। থাইল্যান্ডে যেরকম রয়েছে 94% বুদ্ধিস্ট, সেরকম এই মন্দিরগুলোতেও হিন্দু দেবতার গণেশজির ছোঁয়াও কিন্তু কোথাও কোথাও চোখে পড়বে। বিশেষত এই ওয়াট ফোতে এখানকার মানুষজনরা গোল্ডেন কালারের ছোট স্টিকার বুদ্ধ মূর্তি এবং গণেশজির গায়ে লাগিয়ে পুজো দেয়। ব্যাংককের স্থানীয়রা এই প্রথাটাকে খুবই পবিত্র বলে মনে করেন। রিক্লাইনিং বুদ্ধার যে স্কাল্পচার সেটা এইখানে রাখা আছে, আর এইভাবে এটাকে ঘেরা, প্রোটেক্ট করা। রিক্লাইনিং বুদ্ধা আমরা সচরাচর টিভিতে দেখে থাকি, কিন্তু এত বড় রিক্লাইনিং বুদ্ধা আমি আগে কোথাও দেখিনি। তো ফার্স্ট টাইম দেখছি এত বড় রিক্লাইনিং বুদ্ধা। আর বুদ্ধা পুরোটাই কিন্তু গোল্ড দিয়ে তৈরি, দেখতে কিন্তু বেশ চমৎকার লাগছে। এই ওয়াট ফোর প্রধান কমপ্লেক্সটির মধ্যে রয়েছে একটা লম্বা 66 মিটার সোনার পাতায় আচ্ছাদিত হেলানো বুদ্ধ মূর্তি। এই মূর্তিটি নির্মাণের বুদ্ধের শুভ চেতনাগুলিকে চিহ্নিত করা হয়। দেখুন কোথায় গিয়ে শেষ হচ্ছে। মন্দিরে যেরকম আমরা পয়সা দিই, দক্ষিণা দিই, সেরকম আপনারা এইভাবে পয়সা দিতে পারেন। বুদ্ধ মতে এতে নাকি ভাগ্য খুলে যায়। এন্ট্রান্সের সামনে আপনাকে এরকম একটা ব্যাগ দিয়ে দেবে, সেই ব্যাগের মধ্যে আপনাকে আপনার জুতো অর্থাৎ শু সেটাকে রেখে দিয়ে এরকম হাতে নিয়ে আপনাকে যেতে হবে। কোনো ক্যাপ বা শর্টস, ছেঁড়া ফাটা জামা এগুলো কিন্তু অ্যালাউ নেই। সেরকম দ্য গ্র্যান্ড প্যালেসে যেরকম ছিল এখানেও কিন্তু সেম। তো যেহেতু ধর্মীয় ব্যাপার, এই জিনিসগুলো একটু মাথায় রাখলে ভালো হয়। সো এরপর আপনাদেরকে দেখাবো ওয়াট আরুন। নদীতে বোট রাইড করতে গিয়ে হয়ে গেছে একটা সমস্যা। আমি নেমে পড়েছি অন্য একটা ফেরিতে, বুঝতে পারিনি, নামটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল দা ছাং। আমি তো ওপরে ছিলাম সেই জন্য বুঝতে পারিনি। তো আবার একটা টিকিট কাটতে হলো, 30 বাট আমার গেল। ছাং ফেরিঘাটের ওখান থেকে বেরিয়ে এরকম বেশ কিছু ফুড কর্নার আছে, আপনারা চাইলে এখান থেকে কিছু খেয়ে নিতে পারেন। আমি এখান থেকে কোকোনাট ওয়াটার মানে ডাবের জল নিলাম। তো এটা ডাব বলে মনে হচ্ছে না, শাঁস হয়ে গেছে। তো দেখা যাক শাঁসটা খাওয়া যায় কি না। 80 বাট মানে অলমোস্ট প্রায় 180 টাকার মতো, 180-85 টাকার মতো হবে। ভাট মানে 1 বাট ইকুয়ালস টু 2.5 দিয়ে আপনারা গুণ করে নেবেন। আই ওয়ান্ট টু ইট দিস। এই দেখুন এখানে কাঁঠাল বিক্রি হচ্ছে। হাউ মাচ ফর দিস ওয়ান? 80. অ্যান্ড হোয়াট ইজ দিস? কিছু কিছু জায়গায় ইংলিশ তো বুঝছে, কিছু কিছু জায়গায় বুঝছে না, কোনো অসুবিধা নেই। কিন্তু আচার ভঙ্গিতে সেটা বুঝিয়ে দেওয়া যে আমি কি অ্যাকচুয়ালি চাইছি। তো যারা বুঝতে চায় তারা তো বুঝে নেয়, যারা বুঝতে চায় না তারা তো বোঝে না। তো আপনারা যখন গ্র্যান্ড প্যালেস দেখার জন্য আসবেন, তো থাতিন পেয়ারেও আপনারা কিন্তু নামতে পারেন। তো এখানে যদি নামেন তাহলে রিক্লাইনিং বুদ্ধাটা আপনাদের আগে পড়বে, মানে ওয়াট ফোটা আগে পড়বে, তারপরে পড়বে দ্য গ্র্যান্ড প্যালেস। থাতিন পিয়ার থেকে একটা 5 বাটের টিকিট কেটে নিলাম জাস্ট ওপারে যাওয়ার জন্য, মানে ছাওপাই রিভারটাকে ক্রস করার জন্য। তো আমাদের ওখানে যেরকম হাওড়া বা বাবুঘাটে নদী পারাপারের জন্য যে টিকিট কাটতে হয় ভ্যাসালে 5 টাকার, সেটা এখানে মোটামুটি 12.5 টাকার মতো পড়ছে। এই হচ্ছে ভ্যাসালটা, আপনারা দেখে নিন। ঠিক ভ্যাসালটা এরকম দেখতে, ওকে, খুব বড় না, তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এইটা হচ্ছে ওয়াট আরুন। আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছি যখন প্রাইভেট ফেরি ব্যবহার করছিলাম। আর এইটা হচ্ছে লং টেল বোট। এই লং টেল বোট কিন্তু ব্যাংককের যে ছোট ছোট ক্যানেলগুলো আছে সেই ক্যানেলগুলোতে কিন্তু এই লং টেল বোটের রাইড হয়। আমরা এখন চলে এলাম ওয়াট আরুন, যেটা টেম্পল অফ দ্য ডন নামেও পরিচিত, গোটা থাইল্যান্ডে। এই ওয়াট আরুন সাওপ্রাই নদীর পশ্চিম তীরে অবস্থিত এবং এটি ব্যাংককের অন্যতম আইকনিক ল্যান্ডমার্কগুলির মধ্যে একটা। তো এখানে একটা এন্ট্রি ফিস আছে ফরেনারদের জন্য 200 ভাট। আমাকে একটা টোকেন নিতে হলো। আর এনারা
একটা জলের বোতল দিয়েছে। যাক, কিছু তো অন্তত এইখান থেকে পাওয়া গেল। হয়তো এই জলের বোতলটা বাইরে থেকে কিনতে গেলে এখন 20 ভাট আমাদেরকে দিতে হতো। তৃষ্ণা মেটানোর জন্য এখন এই জলটা বেশ কাজে লাগবে। ওয়াটারুনে ঢুকে আপনারা যেটা চোখে পড়বে সেটা হচ্ছে চারিদিকেই হচ্ছে রাজকন্যার ছড়াছড়ি। মানে কেন বলছি ব্যাপারটা, কারণ চারিদিকেই চলছে ফটোশ্যুট। আর কোরিয়ান মেয়ে আছে, থাইল্যান্ডের মেয়ে আছে, চাইনিজ মেয়ে আছে, বিভিন্ন জায়গার ছেলেমেয়েরা আছে, তারা এখানে ফটোশ্যুট করছে। সো চলো এখন মন্দিরটা আপনাদেরকে দেখায়। এই ওয়াটারুন কথাটির অর্থ ইংরেজিতে টেম্পল অফ দ্য ডন বলা হয়। মন্দিরটির নামকরণের পিছনে রয়েছে সূর্য দেবতার অরুণার নাম, যা একটি নতুন যুগের ভোরের প্রতীক। এটি তার আশ্চর্য স্থাপত্যের জন্য বিখ্যাত তো বটেই, যেখানে রয়েছে ছোট 4টি স্তম্ভ এবং প্রধান একটি স্তম্ভ, সবগুলি জটিল চীনামাটির ভাষণ এবং সিশেল দ্বারা সজ্জায় সজ্জিত। এই ওয়াটারুন হলো ব্যাংককের অন্যতম পবিত্র বৌদ্ধ মন্দির। তো এখন বাজে দুপুর 3টে। তো দুপুর 3টের সময় এই ওয়াটারুন থেকে এখন বেরিয়ে যাচ্ছি, যাব হচ্ছে আইকনসিয়াম মল, ওয়ান অফ দ্য বিগেস্ট মল ইন ব্যাংকক। সারাদিনে এই নিয়ে প্রায় 3বার এই ট্যুরিস্ট বোটে চেপে পড়লাম। ব্যাংককের ট্যুরিস্ট বোট এগুলো দেখতে কিন্তু লাইক ক্রুজের মতো দেখতে লাগে, বা প্রাইভেট ক্রুজ বা ইয়ার্ডের মতো দেখতে লাগে। তো বেশ ভালো লাগছে। তো আমার ইচ্ছা ছিল স্কাই ট্রেন বা মেট্রোটা ইউজ করার, তো বোধহয় আজকে আর হবে না। তো ফেরার পথে দেখি। ব্যাংকক সিটি ঘোরার জন্য ওয়ান অফ দ্য চিপেস্ট বেস্ট অপশন হচ্ছে এই ফেরি ইউজ করা। যদি আপনারা লোকাল ঘুরতে চান তাহলে কিন্তু এই ফেরি ইউজ করতে পারেন, আর সারা দিনের একটা পাস সংগ্রহ করে নেবেন। হুগলি রিভারের ওপর যে ক্রুজ রাইড, সেই ক্রুজ আর এই ক্রুজের মধ্যে আকাশ পাতাল তফাৎ। একটা মাতাল মাতাল ফিল আসছে আমার মধ্যে। আর এখন যাচ্ছি আইকনসিয়াম মল। এর পরের যে ফেরিটা হবে সেটা হচ্ছে আইকনসিয়াম মলে। ফেরিগুলো দেখছেন, এগুলো কিন্তু আলাদা আলাদা জায়গায় যায়। মানে আমরা যেমন ব্লু লাইনে যাচ্ছি, সেরকম পার্পল লাইন আছে, রেড লাইন আছে, আরও বিভিন্ন লাইনের এই ট্যুরিস্ট বোটগুলো চলে। তো একটু দেখে শুনে উঠবেন, দেখে শুনে নামবেন, নাহলে কিন্তু আপনাদেরকে পেনাল্টি চার্জ করা হবে। ওকে,ไอคอนสยามสำหรับผู้โดยสารที่จะขึ้นท่าเรือนี้กรุณาเตรียมตัวรอบริเวณด้านท้ายเรือ Icon Siam Icon Siam For passengers alighting here please stand by at the exit โปรดใช้ความระมัดระวังขณะก้าวออกจากเรือ Please mind the gap between the boat and the pier আগামী পর্বে আপনাদেরকে দেখাবো এই আইকনসিয়াম শপিং মলের ভেতর কি কি আছে এবং এই মল থেকে কি কি জিনিস আমি কিনলাম। রাতে দেখাবো ব্যাংককের চাইনা টাউন সহ খাওসান রোডের জমজমাট শপ, নাইট লাইফ সহ আরও অনেক কিছু। এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করে নিতে পারেন। আর যারা ব্যাংকক শহরটাকে খুব স্বল্প খরচায় ঘুরে দেখে নিতে চাইছেন তাদেরকে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে আইকনসিয়াম শপিং মলে।